আপনি যদি পলিসি মেকিংয়ের দিক থেকে ভাবেন তাহলে সিপিএমের থেকেই খানিকটা আইডিয়াস নিয়ে তৃণমূল কংগ্রেস পলিসি ফ্রেম করেছে। তারা তো গ্রামের মেয়েদেরকে গিয়ে বললেন না এই লক্ষ্মীর ভাণ্ডারে 500,000 টাকা না দিয়ে যে তোমাকে আমি স্কিল দিচ্ছি। আমার যুব সমাজকে সবার আগে বোঝাতে হবে যে তাদের এডুকেশন সিস্টেম থেকে চেঞ্জ আনতে হবে। টিভিতে কোনো ইম্প্যাক্ট পড়ছে না। যদি সত্যিই আমাকে মহিলাদের কথা ভাবতে হতো তাহলে আমি জাপানের থেকে ইনফ্লুয়েন্স নিতাম। কারণ আমাকে যদি মা এবং বাবা উভয়কে যদি কাজের ময়দানে আনতে হয় আমাকে আগে চাইল্ড কেয়ারটা ঠিক করতে হবে। আমার 100 টাকা হলে আমি আপনাকে 50 টাকা মাইনে দিতে পারবো। আমার মা রোজগারই নেই, আমি আপনাকে মাইনে দেবো? ঢপের ক্ষেত্রে। তাহলে সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল এরা প্রত্যেকেই ইস্যু ভিত্তিক রাজনীতি করছেন। বিজেপির সব থেকে বড় সমস্যা, আমি যেটা বারবার বলার চেষ্টা করি, যে আপনারা সেই ভুলটাই করছেন যেটা ব্রিটিশরা করেছিল, সব কিছু ক্ষমতার কেন্দ্রীভূত করা। আচ্ছা, এই তদন্তের সূত্রে আমি জানতে চাই যে কিছুদিন আগে তৃণমূল প্রতিনিধি দল ইলেকশন কমিশনের কাছে গেছেন এবং সেখানে যে তারা দাবি করেছিলেন যে কেন্দ্রীয় সরকারের সংস্থা, 4টি সংস্থা মেন, তারা তাদের ক্ষমতার অপব্যবহার করছে, বিজেপির হয়ে কাজ করছে এবং তাদের প্রধানকে তারা বদলানোর জন্য বলেছে লোকসভা ভোটের পূর্বে। সেই বিষয়ে কি বলবেন? দেখুন, সেই বিষয়ে আমার কিছু বলার নেই। ইলেকশন কমিশনার ইজ দ্য রেসপন্সিবল পারসন। তার যদি মনে হয়, তার টিমের যদি মনে হয় যে হ্যাঁ এইটা করা উচিত, তাহলে তিনি অবশ্যই করতে পারেন। কিন্তু আমি আবারও আপনাকে মনে করিয়ে দিতে চাই যে নিশ্চয়ই আমারও কিছু ক্ষেত্রে গিয়ে মনে হয় হয়তো যে আইনের অপব্যবহার হচ্ছে, কেন্দ্র সরকার তার হয়তো ক্ষমতার মানে তার যে জুরিসডিকশান তার মিসইউজ করছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যখন করছে তার আগে তুমি কি করছো? তোমার বাড়িতে চোর ঢুকে যাওয়ার পরে তুমি ভাবছো যে আমার দরজাটা বন্ধ করা উচিত ছিল। দরজা বন্ধ করবার জন্য আমার পার্লামেন্ট রয়েছে, সেখানে তোমার যাওয়া উচিত ছিল। তুমি সেখানে মানুষকে সংঘবদ্ধ করে বলতে পারোনি। তুমি আজকে, আমি আবার এই যে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের ক্ষেত্রে বলি, আজকে সিবিআই বলি, এই সমস্ত জিনিসপত্র বলি, সিবিআই, ইডি এগুলো কেন আসছে? আসার প্রয়োজন হচ্ছে কেন? আপনারা এই অন্যায়গুলো করছেন। তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র যে সিবিআই আসছেন বলছেন জুতো গুনিয়ে বাড়ি পাঠিয়ে দেবেন। আচ্ছা, মহুয়া মৈত্র তো নিজেই স্বীকার করে নিয়েছিলেন পার্লামেন্টের এথিক্স কমিটির কাছে যে হ্যাঁ আমি পাসওয়ার্ড একটা বহিরাগত এজেন্সিকে দিয়েছি। হ্যাঁ, ঠিক কথাই, মহুয়া মৈত্র কোর্টে যে বক্তব্য রেখেছেন যে এটার কোনো লিখিত নিয়ম নেই, ঠিক কথাই। অনেকেই তার সেক্রেটারিয়েটদের কাছে পাসওয়ার্ড থাকে, ঠিক আছে, সে নিয়ে আমার আপত্তি নেই। কিন্তু আপনি একটা বিদেশি সংস্থাকে আপনার দেশের পার্লামেন্টের আইডি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছেন, এইটুকু নীতিশিক্ষা আপনার একজন পার্লামেন্টারিয়ান হিসেবে নেই? আপনি আদানিকে নিয়ে প্রশ্ন করুন, আম্বানিকে নিয়ে প্রশ্ন করুন, মোদিকে গালাগালি করুন, পার্লামেন্টে এথিক্যালি আপনার যা করার আপনি করুন, সে আমার সে নিয়ে কোনো বক্তব্য নেই। কিন্তু আপনি এই এত বড় সিকিউরিটি ব্রিচটা করছেন কী করে? দেশের অভ্যন্তরীণ সুরক্ষা নিয়ে কাজ করছেন, তারপরে যখন আপনার এগেনস্টে কোনো রকম এনকোয়ারি হচ্ছে, কোর্ট রায় দিচ্ছে, পার্লামেন্টের এথিক্স কমিটি রায় দিচ্ছে, তখন আপনি বলছেন আমার সাথে পার্শিয়ালিটি হচ্ছে। আপনি যদি নীতি, নৈতিকতা, শিক্ষা, মূল্যবোধের পরিচয় দিতেন তাহলে সেরকমভাবেই হতো। সেই রকম জিনিসটা করছে না। এখন লড়াইটা ধর্মের লড়াই হয়ে গেছে, লড়াইটা বিভাজনের রাজনীতি হয়ে গেছে। আজকে ঈদের মঞ্চে গিয়ে চিফ মিনিস্টার সেখানে ভোটের প্রচার করছেন। মডেল কোড অফ কন্ডাক্টে তো লেখা রয়েছে যে আপনি কোনো মন্দির, মসজিদ, গির্জা, কোনো রিলিজিয়াস প্ল্যাটফর্মকে আপনি ভোটের প্রচারের প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করবেন না, মানুষকে ধর্ম দিয়ে বিভাজন করে ভোট করাবেন না। সেইগুলোই তারা করছেন বারবার করে। ফলত হঠাৎ করে ইলেকশন কমিশনারের কাছে এই সমস্ত জিনিসপত্র নিয়ে গিয়ে আমার মনে হয় যে ইটস টু লেট টু রিয়্যাক্ট। আপনার যদি প্রশ্ন করতে হতো, আপনি সময় পার করে ফেলেছেন। যখন পার্লামেন্টে আপনার কম্পিট করার জায়গা ছিল, সেই লেজিসলেটিভ ক্ষমতা আপনার ছিল, আপনি সেগুলো করেননি। এখন ভোটের সময় এসে হঠাৎ করে ইস্যু দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে নিজের ভালো সাজার চেষ্টাটাই হচ্ছে, কিন্তু মানুষ অন্যরকম উত্তর দেবে। আচ্ছা, কিছুদিন আগেই কংগ্রেসের ইস্তেহার তারা প্রকাশ করেছে, একাধিক প্রতিশ্রুতি তার মধ্যে রয়েছে এবং ইতিমধ্যে কেন্দ্রের শাসক দল থেকে কংগ্রেসের ইস্তেহারকে মুসলিম লীগের ইস্তেহারের সঙ্গে তুলনা করেছে। দেখুন, আমি তো বিজেপি স্পোক্সপারসন নই, ফলে বিজেপি কি বলবে সেটা তাদের ব্যাপার। আমার যেটা মনে হয়েছে, কংগ্রেসের ইস্তেহারটা বেশ খানিকটা দুর্বল এবং ভিশনলেস। এবং এক সাংবাদিক কলাম লিখেছিলেন, তার সাথে আমি সহমত। তিনি লিখেছিলেন যে কংগ্রেস কোথাও গিয়ে আসলে মোদিকেই যেন তার রোল মডেল বানিয়ে ফেলেছেন। আপনি যদি দেখেন, মোদি যে 4টে পিলারের কথা বলেছে, কংগ্রেসও তার ইস্তেহারে সেই 4টে পিলারের কথা বলেছে। আজকে ন্যাশনাল কংগ্রেস বিরোধী হিসেবে নিজের জায়গা খুঁয়ে ফেলেছে। তাদের আচার আচরণ দেখে মনে হচ্ছে তারা যেন ইচ্ছে করেই খানিকটা গা ছেড়ে দিয়েছে। আজকে বিজেপি যে একনায়কতান্ত্রিক একটা ব্যাপার আপনারা বলছেন ইত্যাদি করছে, সেটা করছে কি করে? তার কারণ হচ্ছে অপোজিশনরা তাদের জায়গা তৈরি করতে পারেনি, হঠাৎ শেষ মুহূর্তে এসে একটা জোট তৈরি করলো। সেই জোটটার কোনো ভিশন অ্যান্ড মিশন নেই। সেই জোটে কোনো দিন একসাথে কেউ কোনো জায়গায় এলো না। কংগ্রেস নিজের জায়গা প্রতিষ্ঠা করতে পারলো না এবং তারা এখনও সেই সাবেকি চিন্তাভাবনা দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছে। আর অন্যদিকে মানুষ এখন অনেকটা এগিয়ে গেছে। যে কোনো ক্লাসিক্যাল
যে পলিটিক্যাল পার্টি সেই একই সমস্যায় পড়েছে সিপিএম বা এই লেফট পার্টিগুলো যারা অন্তত বাংলায় রয়েছে, তারা তাদের ক্লাসিক্যাল থটটাকে অ্যাডাপ্ট করতে পারছে না। আপনাকে মনে রাখতে হবে আদর্শ বা ভিশন বা থিওরি বা ফিলোসফি দর্শন সেটা কিন্তু মানে টাইম অ্যান্ড স্পেস এই দুটো খুব ইম্পর্টেন্ট। এই মানবেন্দ্রনাথ রায় তো নিজে লিখে গেছিলেন তার বইতে যে একেবারে ইউরোপিয়ান কনসেপ্ট অফ ক্লাস পলিটিক্স ভারতে আনা যাবে না, তার কারণ এখানে মিডিল ক্লাসের কনসেপ্ট রয়েছে। তাহলে ফাউন্ডিং ফাদাররা বলে গেছিলেন, তারপরেও তারা কেন, মানে মহাত্মা গান্ধী নিজে বলে গেছিলেন ইউনিভার্সাল হিউম্যানিজমের কথা, কিন্তু ঘটনা হচ্ছে সেই জিনিসগুলোকে আজকের দিনে দাঁড়িয়ে সেই আদর্শকে কোথায় রিফ্লেক্ট করব এবং সেটা যে অ্যাডাপ্টেশান সময়ের সাথে সাথে সেটা তারা করে উঠতে পারছে না এবং তাদের মুখ নেই, তাদের লিডারশিপ ফেল করে গেছে এবং দলের মধ্যে কলহ, সেই কলহ, জোটের মধ্যে কলহ, আঞ্চলিক জায়গায় কলহ, এই যে একটা কন্টিনিউয়াস কোন্দল, এই কোন্দলে তাদের যারা নিজস্ব দলের সমর্থক বা যারা ভোটার তারা দিশেহারা হয়ে যাচ্ছে। তারা তখন কোথাও গিয়ে ভাবছে দূর তেরিয়ে এদের তো কোনো কিছু কুলকিনারা খুঁজে পাচ্ছে না, তার থেকে আমি বিজেপিকে দিই। অনেক ভোটার আছেন, আমি যেটা গ্রাউন্ডে কাজ করতে গিয়ে দেখেছি, যে তারা যারা বিজেপিকে ভোট দিয়ে ফেলছেন তারা আলটিমেটলি বিজেপির সমর্থক হয়ে দিচ্ছেন না, তারা অল্টারনেট বলছে কাকে দেবো দাদা, কী করবো, তাও এরা কাজ করছে, এরা এসে অন্তত কানেক্ট করছে আমাদের সাথে, দিচ্ছি। কারণ কংগ্রেস তার ইশতেহারের মাধ্যম দিয়ে কি বলার চেষ্টা করেছে, এরকম সিপিএম এমন ইশতেহার প্রকাশ করেছে, তারা বলছে ইসরায়েলের সাথে আমি সম্পর্ক ছিন্ন করে দেবো। আরে বৈদেশিক নীতি নিয়ে হঠাৎ করে এরকম একটা মন্তব্য তুমি করে ফেলছো, তুমি জানো ইসরায়েলের সাথে আমাদের কি বাণিজ্যিক সম্পর্ক আছে? হ্যাঁ, তার মানে ইসরায়েল যুদ্ধ করছে, আমি সেই যুদ্ধকে সমর্থন করছি না, কিন্তু একটা দিক দিয়ে তো শুধু আমি আজকে তৃতীয় বিশ্বের দেশ, আমার অর্থনীতি আরও 5টা দেশের সাথে সম্মুখীন, আজকে মিডিল ইস্টের সাথে আমার সম্পর্ক কী হবে তার ওপর ডিপেন্ড করছে আমেরিকা আমার সাথে কীভাবে রিয়্যাক্ট করবে, রাশিয়া আমার সাথে কীভাবে রিয়্যাক্ট করবে। ফলে হঠাৎ করে ইসরায়েল যুদ্ধ করছে বলে আমি ইসরায়েলের সাথে বলবো তোমাকে আমি মানি না, এটা ছেলে মানুষই, এভাবে করা যায় না। তারা ইশতেহারের মধ্যে যে যে জিনিসগুলো বলেছে সেই জিনিসগুলো দেখুন মানুষ কানেক্ট করতে পারছে না। একই সমস্যা হয়েছে কংগ্রেস সিপিএম উভয় পার্টিরই। তার কারণ হচ্ছে আমার একটা ব্যক্তিগত যেটা অ্যানালিসিস ছিল, সেটা হচ্ছে বিজেপিকে আটকানোর একটা সোজা জিনিস যেটা আমার বাইরে থেকে মনে হয়েছে, যে প্রত্যেকটা দল যদি তাদের সর্বভারতীয় অঞ্চলগুলিতে যদি এই স্ট্যান্ডটুকু নিতেন যে আমরা যারা অপোজিশনে আছি অথবা যারা পাওয়ারে আছি তারা শুধুমাত্র তার পজিশনটা হোল্ড করব ফর দিস ইলেকশন, তাহলেই বিজেপিকে সরিয়ে দেওয়া যেত। আপনি বাংলার প্রেক্ষাপটে বলুন তো, আজকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে যে অ্যাক্টিভলি বিভিন্ন জায়গাতে যাচ্ছেন, যাই করুন, তিনি যে সব ঠিক করছেন আমি বলছি না, কিন্তু বিরোধী দলনেতা হিসেবে যে অ্যাক্টিভেশন তিনি করছেন সেইটা কেন সিপিএমের একজন নেতৃবৃন্দ পারেনি, সেটা কেন কংগ্রেসের একজন কেউ পারেনি? এই যে অ্যাক্টিভিটিটা, এই যে জনসংযোগ, নিজের উপস্থিতি জানান দেওয়া, আজকে যদি সিপিএম এবং কংগ্রেস তারা মনে করতো যে আমরা তৃণমূল যা করছে লোকসভায় আমাদের টার্গেটটা হবে বিজেপি যেখানে দ্বিতীয় স্থানে রয়েছে আমরা দ্বিতীয় থেকে তাদেরকে সরিয়ে দেব এবং আমরা বিরোধী হিসেবে অন্তত সেকেন্ড বা থার্ড র্যাঙ্কটায় চলে আসতে চাই, সেইটা তারা যদি করতো তাহলে আপনি অনেক ক্ষেত্রে বিজেপিকে আটকাতে পারতেন। কিন্তু এখানে যেটা হয়ে গেছে, প্রত্যেক দল তারা ভাবছে যে আমি তৃণমূলকে গালাগাল করব, তৃণমূল আবার সিপিএমকে গালাগাল করবে, সবাই মিলে নিজে অপরের সাথে মারামারি করছে, আর বিজেপি একটা ইন্ডিপেন্ডেন্ট বডি হিসেবে মাঝখানে ঢুকে তার পতাকা গেড়ে দিয়ে চলে যাচ্ছে। কিন্তু বিজেপিকে আটকাতে গেলে সবার আগে আপনাকে আপনার পজিশনটুকু হোল্ড করুন, যেখানে আপনি বিরোধী আছেন স্টিক টু ইট, আপনি বিরোধী থাকুন। এই রাজনীতিটা আপনি পাবেন তামিলনাড়ুতে দেখবেন ডিএমকে আইডিএমকের যে সম্পর্কটা, সেখানে ইচ্ছা করে কিন্তু তারা এমন একটা আমেজ তৈরি করে রাখে যে তামিল সংস্কৃতির বাইরে, তামিল আঞ্চলিকতার বাইরের কোনো শক্তিকে আমরা ঢুকতে দেবো না। এই যখন বিজেপি আসছে কোনো রকম কমিউনাল কমেন্ট পাস করছে, আপনারা দেখুন তারা কিন্তু বিজেপিকে আটকানোর জন্য কোথাও গিয়ে যেন শাসক বিরোধী ইউনাইটেড একটা ফিলিং তৈরি করছে যে ভাই তুমি তামিল বিরোধী, তোমার এখানে জায়গা নেই। কিন্তু বাংলায় আসলে নিজেরাই নিজেদের মধ্যে খেয়েই করতে গিয়ে কোনো আইডেন্টিটি সেট করতে পারেনি। বিগত এতদিন ধরে এই যে যুব সমাজকে সিপিআইএম বলছে বা কংগ্রেস বলছে আমরা নতুন লিডার দিচ্ছি, এই দিচ্ছি, এই যে আইএসএফের সাথে একটা জোট, সেটা হঠাৎ করে ভেঙে গেল, কি হলো, একটা জগা খিচুড়ি বলে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াবো, তারপর হঠাৎ করে নওশাদ সাহেব তিনি চলে গেলেন, এতে মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। তার কারণ আপনাকে মানুষের কাছে কনফিডেন্স বিল্ড করতে হবে যে আপনি যোগ্য, আপনি ক্রেডিবিলিটি অর্জন করতে হবে আপনাকে। শুধুমাত্র কিছু থিওরি আর প্রকাশ করে দিলাম সেটা দিয়ে, ইশতেহার দিয়ে ভোট হয় না। ইশতেহার দিয়ে আপনি কমিউনিকেট করলেন না, আপনার পাবলিক কানেক্টিভিটি কোথায়? আমার পাড়ায় আমি কজন কংগ্রেসের লোককে দেখেছি, আমি সারাক্ষণই দেখি তৃণমূল নাহলে বিজেপি, খুব কম সিপিএম মাঝে মধ্যে মিছিল টিছিল করছে। আজ অবধি আমার পাড়ায় আমি কংগ্রেসের একে দেখিনি, কে প্রার্থী, কোথায়, কী ব্যাপার, আদৌ কোনো পার্টি অফিস আছে কিনা সেও আমি জানি না। ফলে সর্বভারতীয় প্রেক্ষাপটে
কংগ্রেস তার আদর্শগত অ্যাডাপ্টেশনের প্রবলেমের জন্যে আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হয়ে গেল এবং কোথাও গিয়ে তারা এটা ধরেই নিলেন যে বিজেপি যেহেতু অনেক বেশি অর্থের অধিকারী, অনেক ক্ষমতার অধিকারী, রেজিমেন্টেড পার্টি, ওরা তো জিতছেই, তাহলে আমার বেশি আর ঝামেলা করার দরকার নেই, আমি মোটামুটি একটু গা এলিয়ে চলি। এই গা এলানো মনোভাব থেকেই আজকে কংগ্রেসের এই ভরাডুবিটা হচ্ছে বলে আমার মনে হচ্ছে। আচ্ছা, আমি একটা শেষ প্রশ্ন করব তোমাকে, যে আমরা জানি রাজ্যের শিক্ষা দীক্ষা চাকরির কি অবস্থা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস তার ইস্তেহারে দিয়েছে যে 30 লক্ষ শূন্য পদে তারা ক্ষমতায় এলে সেখানে অতি দ্রুত নিয়োগ হবে, এবং অন্যদিকে বামেদের আমাদের রাজ্য থেকে বলা হচ্ছে যে তারা রুজি রুটির উপর বেশি নজরদারি করছে। তো তোমার কি মনে হয় এই জেনারেশন থেকে তুমি যে কোন পার্টি ক্ষমতা আসলে বা কোন নেতা আসলে পারে সাধারণ যারা এখন চাকরি প্রার্থী আছে বা যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদের এই শিক্ষা দীক্ষা চাকরির দিকটা ঠিকঠাকভাবে হবে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আপনি যদি পলিসি মেকিংয়ের দিক থেকে ভাবেন তাহলে সিপিএমের থেকেই খানিকটা আইডিয়াস নিয়ে তৃণমূল কংগ্রেস পলিসি ফ্রেম করেছে। তৃণমূল কংগ্রেস এই যে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, এই সমস্ত জিনিসগুলো করে, এগুলো তো সোশ্যালিস্ট ইডিওলজির ইমপ্লিমেন্টেশন। তারা তো কখনোই বলছে না যে আমরা একটা মার্কেট তৈরি করে দেবো, আমরা স্কিল তৈরি করে দেবো। তারা তো গ্রামের মেয়েদেরকে গিয়ে বললেন না এই লক্ষ্মীর ভাণ্ডারে 500,000 টাকা না দিয়ে যে তোমাকে আমি স্কিল দিচ্ছি, তুমি বাজারে এসো, তুমি কাজ করো। দেখুন, একটা খুব বড় কথা বলি আপনাকে, এটা মানে অনেকেই বিশ্বাস করতে চাইবেন না, কিন্তু এটা সত্যি। ভারতবর্ষ সারা পৃথিবীর অর্থনীতি এখন যেদিকে যাচ্ছে, গভর্নমেন্ট তার লায়াবিলিটি কাট অফ করতে চাইছে। সরকারি চাকরি, সরকার আমাকে সমস্ত কিছু খাইয়ে দেবে, এই যে সোশ্যালিস্ট ওয়েলফেয়ার ইকোনমির চিন্তাভাবনা, যেটা সংবিধান যখন লেখা হয়েছিল এবং পণ্ডিত জওহরলাল নেহরু যখন ক্ষমতায় আসেন, তিনি যে এজেন্ডা সেট করেছিলেন সেটা স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষের জন্য ঠিক ছিল। ওয়েলফেয়ার ইকোনমির কনসেপ্ট, সোশ্যালিজম, কারেক্ট। কিন্তু এখন ভারতবর্ষের জনসংখ্যা এবং বিদেশি বিনিয়োগ, বিদেশি কোম্পানির সাথে আমাদের যে কম্পিটিশান, সেইটা এমন একটা জায়গায় পৌঁছেছে যে আপনি যদি স্ট্র্যাটেজিক্যালি দেখেন তাহলে প্রত্যেক রাজ্যে বলুন এবং কেন্দ্রীয় সরকার, সেই রাজ্যগুলি কিন্তু তার লায়াবিলিটি কমাতে চাইছে। সরকার আস্তে আস্তে এমন একটা বাজার তৈরি করবে যেখানে সরকারি চাকরি বলে আর কিছু থাকবে না। আপনি দেখুন, সমস্ত জায়গাতে কন্ট্রাকচুয়াল কনসেপ্ট ইমপ্লিমেন্ট হয়ে গেছে, আউটসোর্সিং কনসেপ্টটা ইন্ট্রোডিউস হয়ে গেছে। ফলে সবার আগে নতুন জেনারেশনের মধ্যে এটা বুঝতে হবে যে তোমার স্কিলটা, তোমার পড়াশোনাটা, সবথেকে বড় যেটা সমস্যা এই মুহূর্তে বাংলায় দাঁড়িয়ে, সেটা হচ্ছে ছেলেমেয়েরা যেটা পড়ছে তার সাথে বাজারে যেখানে তারা কাজ করতে নামছে তার কোনো যোগ নেই। যারা ধরুন জার্নালিজম পড়ছে, যা পড়ানো হচ্ছে তার সাথে রিয়েলিটির কোনো যোগ নেই। আমি ক্যালকাটা ইউনিভার্সিটির কথা আপনাকে বলে দিতে পারি। ক্যালকাটা ইউনিভার্সিটির বহু ছেলে মেয়ে জার্নালিজমে, আমি ইন্টারভিউ বোর্ডে বহু জায়গায় ছিলাম, সেখানে আমি দেখেছি ইন্টারভিউয়ার জিজ্ঞাসা করছে যে টেলিপ্রম্পটার জানেন? সে বলছে না, আমাদের তো এটা সিলেবাসে ট্রেনিংয়ে নেই। তাহলে সত্যি কথা, কারণ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অধিকাংশ কলেজে টেলিপ্রম্পটার এই ধরনের ট্রেনিং দেওয়া হয় না। এবার ঘটনাটা হচ্ছে যে আপনার শিক্ষাটাকে হতে হবে বাজারমুখী। ক্যাপিটাল, এই যে ইকোনমি, আমরা ক্যাপিটালিজমের বাইরে নই। আপনি ক্যাপিটালিজমের বিরোধিতা করে এই মুহূর্তে চলবে না, কিন্তু ঘটনা হচ্ছে ক্যাপিটালকে কিভাবে ব্যবহার করতে হবে। একটা সহজ পার্সপেক্টিভ বুঝুন। আপনারা বলছেন যে বিজেপি ইলেকটোরাল বন্ড থেকে টাকা নিয়েছে, বিজেপি তৃণমূল সবাই নিয়েছে। ঘটনাটা হচ্ছে এই টাকাটার আপনি ভালো করে এবার ভেবে দেখুন তো, এই টাকার ব্যবহার কী? টাকাটা কি নিয়ে নরেন্দ্র মোদী বা অমিত শাহ তার নিজের ওয়েলথ বাড়িয়েছে? তা নয়। টাকাটা দিয়ে কী করেছে? বিভিন্ন কর্পোরেটের থেকে তাদের ক্যাপিটালটাকে ইনপুট নিয়ে সেই টাকাটা দিয়ে তারা তাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করেছে। ধরুন আজকে একটা এই যে বাইক মিছিল হয়, আজকে তৃণমূল যদি সেখানে 5,000 টাকা দেয়, বিজেপি এলে বলবে আমি 25,000 টাকা দেবো। ওই যে বিভিন্ন কোম্পানির টাকা, সেই টাকাটা দিয়ে তারা যুব সমাজের মধ্যে বিনিয়োগ করে তাদেরকে কিনে নিচ্ছে। ফলে সমাজে টাকাটা ঢুকছে, এটা কিন্তু মোদি বাড়ির মধ্যে ঢুকিয়ে রাখেনি, কিন্তু সমাজে টাকাটা ঢুকছে নেগেটিভভাবে। আজকে ওই টাকাটা কিন্তু কারোর বাড়িতে নেই। আপনি বলছেন হ্যাঁ 20,000 কোটি টাকা নিয়েছে, এত লক্ষ কোটি টাকা নিয়েছে, নিশ্চয়ই নিয়েছে, কিন্তু নিয়ে কি করেছে আপনাকে দেখতে হবে। অর্থ বাজারে ছেড়ে এমন কিছু আর্মি তৈরি করেছে, সেই আর্মিটা তাদের হয়ে কাজ করছে, সেই ব্যাটালিয়নটা তাদের হয়ে কাজ করছে। ফলে অর্থ দিয়েই তারা বাজারটাকে আলটিমেটলি ম্যানিপুলেট করছে। ফলে আমার যুব সমাজকে সবার আগে বোঝাতে হবে যে তাদের এডুকেশন সিস্টেম থেকে চেঞ্জ আনতে হবে। তোমার কোর্স ওয়ার্কটা বাজারমুখী হতে হবে। আপনি এই ক্যালকাটা বলুন, আমি যাদবপুরের ছাত্র, বা অন্যান্য স্টেট ইউনিভার্সিটি বলুন, আপনি বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়ে জিজ্ঞাসা করবেন যে যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে তাদের জন্য ক্যাম্পাসিং হয়। অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে যারা আর্টস অ্যান্ড হিউম্যানিটিস পড়ছে তাদের কেন সরকারি চাকরির বাইরে অন্য কিছু করা যায় বলে তাদের ভাবানো হয় না? তাদের কেন কোনো কেরিয়ার কাউন্সেলিং হয় না যে ভাই তুমি যদি WBCS না দাও, তুমি যদি SSC রেল ব্যাংক না দাও, তোমার আর কি অপশান আছে?
অজস্র অপশান রয়েছে, আপনাকে জানাতে হবে। ছাত্ররা জানে না, ছাত্ররা দিশেহারা, তখন কিছু না হয়ে ভাবছে ঠিক আছে একটা রেলের পরীক্ষায় বসি, একটা এসএসসি দেই, এই করি সেই করি, তাই তারা ভাবছে। আমি বলছি না সরকারি চাকরির পরীক্ষা দেওয়া খারাপ, ভালো করে বোঝার চেষ্টা করুন, কিন্তু আমার জনসংখ্যার অনুপাতে সরকারি চাকরির পদ লিমিটেড, এবং যারা ইশতেহারে লিখছেন এসে সমস্ত একেবারে চাকরি দিয়ে ভরিয়ে দেবো, এতে বিশ্বাস করা যায় না। তার কারণ সবার আগে আপনাকে ভাবতে হবে ফিসকাল ডেফিসিট, আপনার সরকারের আয় ভার্সেস ব্যয়। আপনার সরকারের যদি আয় সেই পরিমাণ না হয়, আপনার ব্যয় আপনি কিভাবে করবেন? আজকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আপনি মানুষকে কনজামশনের জন্য টাকাটা দিলেন, সে কী হলো, বাজারে টাকাটা দিয়ে সে তার দৈনন্দিন জিনিস কিনছে, ফাইন, আপনি ক্যাশ ইনফ্লাক্স বাড়ালেন, কিন্তু আপনার জিডিপিতে কোনো ইম্প্যাক্ট পড়ছে না। যদি সত্যিই আমাকে মহিলাদের কথা ভাবতে হতো, তাহলে আমি জাপানের থেকে ইনফ্লুয়েন্স নিতাম। জাপানের যিনি প্রাইম মিনিস্টার, তিনি ওমেন ইকোনমিক্স বলে একটা কনসেপ্ট ইন্ট্রোডিউস করেন, যেটার মাধ্যম দিয়ে দেখা যাচ্ছে 30 থেকে 35% যারা কর্মরত মহিলা, সেই মহিলারা তারা কাজে ঢুকছেন, প্রোডাকশান লেভেলে আসছেন, জিডিপিতে আসছেন। এবার বলবেন যে তাহলে তারা কিভাবে এটা করলো? খুব সিম্পল, তারা সবার আগে কোথায় ফোকাস করেছে জানেন? জাপান সবার আগে ফোকাস করেছে হচ্ছে যে চাইল্ড কেয়ার অ্যান্ড প্যারেন্টিং। তার কারণ আমাকে যদি মা এবং বাবা উভয়কে যদি কাজের ময়দানে আনতে হয়, আমাকে আগে চাইল্ড কেয়ারটা ঠিক করতে হবে। কারণ অধিকাংশ মারা বাবারা আটকে যাচ্ছেন তাদের ছেলে মেয়ে মানুষ করতে গিয়ে। তারা যে চাইল্ড কেয়ার সার্ভিসে আমি যদি বেটার ইনভেস্টমেন্ট করতে পারি, জাপান যেটা করেছে ওমেন ইকোনমিক্সে, সেখান থেকে মেয়েদের ইনফ্লাক্স বাড়ছে। তাহলে এই দূরদর্শিতা কেন গভর্নমেন্টের নেই? 30 লক্ষ চাকরি দিয়ে বললেই হয়ে যাবে? আপনি বাজেট দেখুন, সেখানে কোথায় টাকা দেবে, ইনকাম কোথায়? রাজ্যকে তো রোজগার করতে হবে। আমার 100 টাকা হলে আমি আপনাকে 50 টাকা মাইনে দিতে পারবো। আমার রোজগারই নেই, আমি আপনাকে মাইনে দেবো? ঢপের কীর্তন। ফলে কোনো পার্টি আমার এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল এরা প্রত্যেকেই ইস্যুভিত্তিক রাজনীতি করছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে কংগ্রেসে প্রশান্তচন্দ্র মহলানবিশের মতো লোকের ইনপুট নেই, জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধীর মতো লোকের ইনপুট নেই, সিপিএমে মানবেন্দ্রনাথ রায়ের মতো ইনপুট নেই। ফলে বিজেপি তার একটা একরোখা পদ্ধতিতে চলছে সমস্ত জায়গায়। বিজেপির সবথেকে বড় সমস্যা, আমি যেটা বারবার বলার চেষ্টা করি, যে আপনারা সেই ভুলটাই করছেন যেটা ব্রিটিশরা করেছিল, সব কিছু ক্ষমতার কেন্দ্রীভূতকরণ। আপনি সব কিছু দিল্লি থেকে অপারেট করতে চাইছেন, এটা কখনো হয় না। ওয়ান নেশন ওয়ান ইলেকশন সম্ভব নয়। ওয়ান নেশন ওয়ান কালচার, ওয়ান নেশন কেন সম্ভব? তার কারণ হচ্ছে বিজেপি একটা সর্বভারতীয় পার্টি হিসাবে বৃহত্তর ম্যাক্রোভিশন থেকে দেখছে। কিন্তু আপনি চলে যান একটু অঞ্চলে, ভারতবর্ষ যেভাবে প্রাদেশিকতায় বিভক্ত, ভারতবর্ষ যেভাবে ফেডারেটেড, সেই ফেডারেটেড স্ট্রাকচারে সবাইকে এক সূত্রে গাঁথবো, সারা দেশের জন্য এক আইন, সারা দেশের জন্য এক ধর্ম, এক নীতি, এইটা ডেট্রিমেন্টাল। এইটা শুধু আজকে বিজেপি করে বিপদে পড়ছে তা নয়, এটা একসময় করেছিল ব্রিটিশরাও। আপনি মন্টেগু চেমস্ফোর্ড রিফর্ম থেকে দেখে আসার চেষ্টা করুন কীভাবে হয়েছে। দেখবেন ব্রিটিশরা নানা রকমভাবে এই জিনিসপত্রগুলো করে বিভিন্ন চার্টার অ্যাক্টে করে দেখেছে, কখনো গভর্নর জেনারেল ডিপ্লয় করেছে, কখনো এক্সিকিউটিভ কাউন্সিলের লোক বাড়িয়েছে, দেখেছে এভাবে হয় না। তখনই তারা প্রভিন্সিয়াল স্টেটগুলোর উপরে ফোকাস দিয়েছে যে আঞ্চলিক গভর্নেন্সের গুরুত্ব রয়েছে। সেইভাবে যদি এই যে একটা জগা খিচুড়ি এই মুহূর্তে সিস্টেম, তাতে আমার মনে হয়েছে যে ভারতবর্ষে এই মুহূর্তে সবথেকে বেশি সমস্ত রাজনৈতিক দলে যে জিনিসটার অভাব, সেটা হচ্ছে দূরদর্শিতার অভাব। তারা পলিসি ফ্রেম করছেন সামনেটা দেখি, যে আমার ভোট আছে, এটা করে দিলে আমার এত % ভোট চলে আসবে, ব্যাস আমার গল্প সেট। তার ইম্প্যাক্ট কী হবে? আমি আগের দিনও টিভিতে বলেছি যে সংখ্যালঘু নিয়ে রাজনীতি করা হয়েছে, সংখ্যালঘুদের নিয়ে বলা হয়েছে ওবিসি বি করে দেওয়া হয়েছে। খুব ভালো কথা, নিশ্চয়ই রিজার্ভেশন অত্যন্ত ইম্পর্ট্যান্ট বলে আমি মনে করি। কিন্তু 2017-র আপনি ডেটা দেখুন, সরকারি যে পশ্চিমবঙ্গ সরকারের যে হায়ারিং, সেখানে মাত্র 2টো পজিশনে ওবিসি বি থেকে লোক গেছে, বাকি সবকটায় ওবিসি বি মানে মুসলিম ক্যাটাগরির মানুষ শূন্য। অমর্ত্য সেনের 2016 রিসার্চ রেফার করবেন, দেখবেন যে সেখানে অ্যাপ্রক্সিমেটলি 38% মানুষ, তারা তাদের মানে মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা গ্রামীণ মুসলমান, তাদের রোজগার 2,500 টাকা কিংবা তার থেকে নিচে। 80% গ্রামীণ মুসলমান বিলো দ্য পভার্টি লাইনে আছে। তাহলে যে জন্য আমি রিজার্ভেশন আনছি, যে জন্য আমি সংখ্যালঘুকে সংখ্যালঘু বলে কেন তাকে দাগিয়ে দিচ্ছি, যাতে তার সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট হয়। মুসলিম ভাইরা, আমার এখানে ভাই বোনরা সংখ্যায় কম আছে, পলিটিক্যালি কম আছে, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড আছে, সেজন্য তাদেরকে যাতে সামনের সারিতে টেনে আনা যায়, দ্যাটস ওয়াই সেই পলিসি হওয়া উচিত ছিল। কিন্তু কোথায় সেই পলিসি? আজও কিন্তু আমাদের যারা বিভিন্ন রকমের কাস্ট মাইনরিটি, ক্লাস মাইনরিটি, তারা সেইভাবেই সাফার করছেন। বটম লাইনে কোনো রকম উন্নতি হচ্ছে না। ফলে ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গের যদি সামগ্রিক উন্নতি করতে হয়, তাহলে সবার আগে দূরদর্শী রাজনৈতিক ব্যক্তিত্বদের আরও বেশি করে আসা বলে আমার মনে হয়।